দর্শকরা, আমরা আপনারা জানেন যে আজকে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়েছে। তো আজকে প্রথম আমরা নির্বাচনের যে প্রচার যে সমীক্ষাগুলো শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এসে পৌঁছেছি লক্ষ্মীপুরে এবং এখানে আমরা এসেছি মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে। আপনারা জানেন যে কৌশিক রায় লক্ষ্মীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার জয় সম্বন্ধে আর নিঃসন্দেহ এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। মার্জিনটা কত হবে এটা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ চলছে, সেটা অন্য প্রশ্ন। আমি গোটা বরাক উপত্যকার বিজেপি প্রার্থী কীরকম হয়েছে, তার জেতার সম্ভাবনা কতটুকু, এই সম্পর্কে আমি তার কাছে জানতে চাইব। তো প্রথমে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। প্রথমে আসি আপনার কেন্দ্রে। সবাই বলছেন যে এবার লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বিতা হবে না, তো আপনি কি ভাবছেন? দেখুন, নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী হিসাবে এখানে মনোনীত করেছে। আমরা সবার আশীর্বাদ নিয়ে গতকালকে মনোনয়নপত্র জমা দিয়েছি এবং লক্ষ্মীপুরের মানুষ একটা নিশ্চিত করেছেন ইতিমধ্যে যে আমরা সবাই বিজেপিকে যেভাবে গত 5 বছর বিজেপি এলাকার জন্য কিছু কাজ করতে পেরেছি, আগামী দিনেও যাতে আমরা কাজ করতে পারি। আসামে যাতে আবার তৃতীয়বারের জন্য বিজেপি সরকার হয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আবার যাতে আসামে উনি মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে এবং সেই লক্ষ্যে লক্ষ্মীপুরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবারও নিশ্চিতভাবে বিজয় করবেন, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি কত ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন? দেখুন, কত ভোটে বিজয় এটা জনগণ স্থির করবেন, গণদেবতারা স্থির করবেন। কিন্তু একটা কথা, বিগত 5 বছর এখানে বিধায়ক হয়ে এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো এটাই যে এখান থেকে লক্ষ্মীপুরের কোনো ব্যক্তি বিজেপির বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এই 5 বছরে কাজ করেছি, লক্ষ্মীপুরের মানুষের ভালোবাসা পেয়েছি, লক্ষ্মীপুরের মানুষের যে সম্মান আমি পেয়েছি এবং এটাই এটার প্রতিফলন যে কেউ লক্ষ্মীপুর থেকে এই নির্বাচনে কোনো দলের প্রার্থী বা নির্দলও কেউ প্রার্থী হননি। জোর জবরদস্তি করে একজন প্রার্থী গতকালকে বিকালবেলা দেওয়ানো হয়েছিল, উনিও প্রত্যাহার করে বলেছেন যে আমরা সবাই উন্নয়নের সঙ্গে থাকতে চাই এবং এটা দিয়ে বোঝা যায় যে লক্ষ্মীপুরের মানুষ একতরফাভাবে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন, যেটা নির্বাচনের ফলাফলও এটা প্রমাণিত হবে। আচ্ছা, একটি কথা বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে যে বিজেপি যে 6টি আসনের প্রার্থী দিয়েছে কাছাড় জেলায়, শুধু আপনার আসন ছাড়া বাকি আসনগুলিতে বিজেপি একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, কোনো জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি আপনাকে বলতে চাই যে লক্ষ্মীপুরের ব্যাপার আপনার জানা আছে। 2 নম্বর এরপরে আসন যেটা হলো উধারবন্দ আসন, বড়খোলা, কাটিগড়া, শিলচর, ধলাই, এই 6টি আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছে। আজকের দিনে আপনাকে আমি বলছি এবং আপনি 4 মে যেদিন ভোটের গণনা হবে, ভোটের ফলাফল ঘোষণা হবে, সেদিনও দেখবেন যে বিজেপি অতীতের প্রত্যেকটা বিধানসভায় অতীতের পুরো রেকর্ডগুলোকে ভেঙে সবচেয়ে বেশি ডিফারেন্সে প্রত্যেক বিধানসভাতে নির্বাচিত হবে। আমরা উধারবন্দে যদি দেখি, আমরা 10,000 ভোটে উধারবন্দে আমরা জয়ী হয়েছিলাম। এবার আপনি দেখবেন যে এর চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বেশি ডিফারেন্স আমাদের থাকবে, মানে 30 থেকে 40 হাজারের ভোটের ডিফারেন্স আমাদের উধারবন্দে থাকবে। অনুরূপভাবে বড়খোলাতে, কাটিগড়াতে, আমাদের শিলচরে বা ধলাইতে প্রত্যেক জায়গাতে বিজেপির যে ডিফারেন্সটা আপনার আছে সেটা 30, 40, 50,000-এর ডিফারেন্স হবে। বিভিন্ন জায়গাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই যে কেউ বলছেন যে অমুক বিধানসভাতে খুব টাফ লড়াই, অমুক লড়াই। যারা যে ভোটের উপরে বেস করে বা যাদের উপরে বেস করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবেন বলে আশা করছেন, এই প্রত্যেকেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছে। কারণ সবাই চান যে বিজেপি সরকার হোক, ডেভেলপমেন্ট সবাই চান। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য সবাই তৈরি আছেন। মোদিজির নেতৃত্বে যাতে আবার আমাদের সরকার হয় সবাই চাইছেন এবং উন্নয়নের লক্ষ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা সমষ্টিতে বিজেপি প্রার্থীরা জয় হবেন। এখানে সুনাই বিধানসভা, যেখানে আমরা এনডিএ এজিপি আমাদের প্রার্থী আমরা দিয়েছি এবং আজকের দিনে অনেকে যেটা ভেবেছিলেন যে সুনাইতে কংগ্রেস অনায়াসে জিতবে, সেই পরিস্থিতি কিন্তু আজকে পাল্টে গেছে। অনেক লোক কংগ্রেস থেকে এজিপিতে যোগদান করছেন। আজকে সকালবেলাও আমার কাছে
স্বাধীনবাজার এলাকার লোকরা এসেছিলেন যে বিজেপিতে যোগদান করার জন্য। আমরা সবাই বলেছি যে আমাদের লক্ষ্য হলো একটাই, যে কাছাড়ে কংগ্রেস শূন্য আমরা করব, কাছাড়ের 7 সিটে এনডিএ প্রার্থীদেরকে আমরা জিতাতে পারবো, এবং আমি আশা করি যে সুনাইতেও এটা খুব ভালো একটা ফলাফল এনডিএর পক্ষে হবে বলে আমি আশাবাদী। দর্শকরা আপনারা শুনছেন, তিনি বলছেন যে সুনাই আসনও এনডিএ জোট একটা ভালো। আপনারা এখানে বাজনার শব্দ শুনতে পাচ্ছেন, বাসন্তী পূজা চলছে মন্ত্রীর বাড়িতে, সেই বাজনার শব্দ আপনারা শুনছেন, খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, আরেকটা কথা আপনাকে আমি যেটা প্রশ্ন করতে চাইছি, উদাহরণে দেখা যাচ্ছে আপনাদের দলের কয়েকজন বিক্ষুব্ধ দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে এদের সঙ্গে কথা বলা হবে, তো সেই বিষয়ে কতটা এগিয়েছে? দেখুন, আমরা যারা বিজেপির কার্যকর্তা, যেদিন মনোনয়ন ঘোষণা হয়েছিল কে পেয়েছেন, আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের যারা আমাদের সাংবাদিক বন্ধুরা খুবই ব্যস্ত ছিলেন যে বিজেপির ফল খুব খারাপ হবে, এত বিদ্রোহ, এত কিন্তু আজকে আপনারা দেখেছেন যে কোনো বিধানসভাতেই কোনো সেই রকমের কোনো কিছু নেই। অমলেন্দু দাস আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন গত নির্বাচনে বরখলায়, উনি এক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি আশা করি উনিও ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। উধারবন্দে মিঠুন নাথ মনোনয়নপত্র জমা দিয়েছেন, আমরা আলাপ আলোচনা করছি, এবং আমি আশা করি যে বিজেপিকে সরকারে আনার লক্ষ্যে বৃহত্তর চিন্তাধারা নিয়ে সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসবেন। লক্ষ্য একটাই যে আবার আমরা বিজেপি সরকার আসামে বানাতে হবে, আর এই সরকারের মাধ্যমে যাতে আমরা ডেভেলপমেন্ট আমাদের এই ভ্যালিতে, আমাদের এই উপত্যকে আনতে পারি, সেই হিসাবে আমরা কাজ করছি। সঙ্গে আমি আজকের দিনে আপনাদেরকে বলছি যে বাকি কোনো বিধানসভাতে, যেটা আপনারা লক্ষ্য করেছিলেন, এরকম কোনো প্রভাব নেই। অনেক বিধানসভাতে কংগ্রেসের অনেক লোকরা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, আগামী দিনে অনেকে এর মধ্যে থেকে বিজেপিতে যোগদানও করবেন, আর অনেক আছেন যারা হয়তো আসবেন না, সরাসরিভাবে দলে আসবেন না, কিন্তু যাতে বিজেপি জয় সুনিশ্চিত করতে হয় সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, শিলচর আসনে এবার প্রার্থী নিয়ে একটা অনেক আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে, তো শিলচর আসনে কি আপনি ভাবছেন না যে বিজেপির কোনো প্রভাব পড়তে পারে প্রার্থীর জন্য? আমি আপনাকে আবার বলছি যে দীপায়ন চক্রবর্তী গত 5 বছর তৎপরতার সঙ্গে শিলচরের উন্নয়নের জন্য উনি কাজ করেছে। বিভিন্ন বিষয়, যে বিষয়গুলি দীর্ঘদিন থেকে সমাধান হচ্ছিল না, এরকমও অনেক কাজ উনি প্রয়াস করেছেন। আজকের দিনে অনেকগুলা কাজ সম্পূর্ণ হয়েছে, অনেকগুলা কাজ এখন চলছে। আমরা এখানে ডক্টর রাজদীপ রায়, যিনি আমাদের প্রাক্তন সাংসদ ছিলেন, ওনাকে দল এখানে প্রার্থী করেছে। এবং আমি আবার আপনাকে কথা বলতে চাই যে গত বিধানসভাতে যে আমাদের ডিফারেন্স ছিল, এর চেয়ে নিশ্চিতভাবে 100% আমার যে ডিফারেন্স, সেই ডিফারেন্স আরও বৃদ্ধি হবে। যে ডক্টর রাজদীপ রায় মানুষের সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ পেয়ে বিশাল ব্যবধানে শিলচর বিধানসভা থেকে নির্বাচিত হবেন। মানুষের মনের মধ্যে কোনো ক্ষোভ নেই, মানুষের মনের মধ্যে বিজেপি নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই চাইছেন যে বিজেপি সরকার আসামে আসুক। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী মহাশয় যখন শিলচরে এসেছেন, কিভাবে বাঁধ ভাঙা উল্লাস নিয়ে মানুষ সেই সভাতে উপস্থিত হয়েছিলেন। অনেকে বলেছিলেন যে এখানে লক্ষাধিক মানুষ হবে না, অনেকে বলেছিলেন যে মোদিজি আসছেন, সেই ক্রেজ মোদিজির নেই, কিন্তু আপনারা দেখেছেন যে 2 লক্ষের অধিক লোক এই সকালবেলা এই প্রতিকূল অবস্থাতেও সেই জায়গাতে উপস্থিত হয়েছে। এবং সেটা বিজেপির প্রতি মানুষের যে আস্থা, মোদিজির প্রতি মানুষের যে আস্থা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি যে আস্থা, সেই আস্থায় সেদিন প্রতিফলিত হয়েছে। আচ্ছা, একটা কথা বারবার বলা হচ্ছে যে কমলাক্ষ দেবপুরকাস্তকে যে মনোনয়ন দেওয়া হয়েছে কাঠিগড়ায়, নিয়ে স্থানীয়রা খুব বিক্ষুব্ধ, ওদের মনে মনে একটা ক্ষোভ রয়েছে, যদিও এসব বিষয়ে উদারবন্দের মতো ততটা প্রকাশ্যে আসেনি। তো এই সম্পর্কে আপনারা কি চিন্তা ভাবনা করছেন, বা এরকম কোনো বিক্ষোভ কি আপনারা দেখেছেন বা অসন্তোষ দেখেছেন? যারা প্রচার করছিলেন যে বিজেপিতে অসন্তোষ, তারা দেখেছেন যে বিজেপিতে কোনো অসন্তোষ হয়নি, উল্টা কংগ্রেসের অফিসে ভাঙা হয়েছে। এবং কংগ্রেস থেকে কংগ্রেসের লোকরা মানে নির্দল হিসাবে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাতে সেখানে নেমেছেন। বিজেপিতে আমি আপনাকে বলছি যে কাটিগড়াতে আজকের দিনে
কোনো অসন্তোষ নেই, প্রত্যেকে একসঙ্গে এসেছেন, একসঙ্গে এসে সবাই দলের প্রার্থী আমাদের কমলাক্ষ দেবপুরকায়স্থর জন্য কাজ করছেন। মণ্ডলের সভাপতিরা, দলের প্রত্যেক কার্যকর্তাদের যে লক্ষ্য যে কাটিগড়াকে যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি। কাটিগড়া এমন এক সিট যেখানে আমরা 91-এ জিতেছি, 96-এ জিতেছি, 2001-এ জিতেছি, 2016-এ আমরা জিতেছি, এবং এবারও সবার লক্ষ্য যে আমরা কাটিগড়াতে যদি আমরা বিজেপিকে না জিতাতে পারি, অন্য বিধানসভায় যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট থেকে আমরা দূরে থাকবো। এই জন্য ব্যক্তি হিসাবে নয়, সবাই বিজেপি হিসাবে, দল হিসাবে সবাই বিজেপির সঙ্গে আছে। আচ্ছা, আপনি কি ভাবছেন যে এবার মানে প্রার্থী কোনো ফ্যাক্টর হবে কি হবে না, না শুধু দলই ফ্যাক্টর হবে? মানুষ বিজেপি মুখা হয়েছে, মানুষ বিজেপির কাজকর্মে, বিজেপির উন্নয়নে মানুষ আকৃষ্ট আছেন। মানুষ মোদিজির কাজকর্মে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মে মানুষ বিজেপি মুখা হয়েছে। এই জন্য লক্ষ্মীপুরে আজকে আপনি এখানে এসেছেন, লক্ষ্মীপুরে আমি যে মানুষের সমর্থন পাচ্ছি এটা কৌশিক রায়ের জন্য না, এটা বিজেপির জন্য পাচ্ছি। এই জন্য এরকমই প্রত্যেকটা বিধানসভায় মানুষ বিজেপির সঙ্গে আছেন। আর আজকের দিনে কেউ চান না নিজের ভোটটা নষ্ট হোক। সবাই জানে যে আসামে কংগ্রেসের সরকার হবে, কেউ কোনোদিন আশাও করেন না আজকের দিনে যে কংগ্রেসের সরকার হবে। কংগ্রেস নেতৃবৃন্দ চায় না যে কংগ্রেসের সরকার হবে। সবাই বুঝতে পারেন যে বিজেপি যেহেতু সরকার হবে, আমরা আমাদের উপত্যকায় যে উন্নয়ন বিগত 10 বছরে হয়েছে আরও বেশি উন্নয়ন যাতে আমরা করতে পারি, এই জন্য মানুষ সবাই বিজেপি মুখা হয়েছেন এবং বিজেপির সঙ্গে আসছেন। দর্শকরা, আপনারা মন্ত্রী কৌশিক রায়ের কথা শুনলেন এবং তিনি বলছেন যে কাছাড়ের সবকটি যেগুলো আসলে বিজেপি প্রার্থী দিয়েছে সবগুলো আসলে জিতবে। আমরা সাক্ষাৎকার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আচ্ছা, বাকি যে সিটগুলো আছে হাইলাকান্দিতে যে রাহুল রায় প্রতিদ্বন্দ্বী হয়েছেন আপনাদের প্রার্থী মিলন দাসের বিরুদ্ধে, এবং সুব্রত ভট্টাচার্য উত্তর করিমগঞ্জে বিজয়ী হবেন কিনা, কারণ এখানে সংখ্যালঘু ভোট বেশি। তো তারপরে কৃষ্ণেন্দু পাল একটা প্রতিনিধির মুখে দাঁড়িয়েছেন, এরকম কথা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। দেখুন, সিট সম্বন্ধে আপনার কি? পাথারকান্দি আর রামকৃষ্ণনগর আসনে কোনো লড়াই নেই, কোনো লড়াই নেই আসনে। এবং আপনাদেরকে বলছি যে লোকসভা যে ফলাফল যেটা পাথারকান্দি এবং রামকৃষ্ণনগরে ছিল, এর চেয়েও অনেক ভালো ফলাফল সেখানে হবে। থাকলো উত্তর করিমগঞ্জ আসনে আমরা লোকসভা নির্বাচনে আমরা সেখানে প্রায় 8,500 ভোটে আমরা লিডে ছিলাম। আমি আশা করছি যে পাথারকান্দি উত্তর করিমগঞ্জ আসনে আমরা জিততে পারবো। হাইলাকান্দি আসন যেটা, হাইলাকান্দি আসনে আমরা গত লোকসভা নির্বাচনে প্রায় 50,000 ভোটে আমাদের লিড ছিল। আমি আশাবাদী যে রাহুল রায় কোনো ফ্যাক্টর নেই। রাহুল রায়কে মানুষ ভালোভাবেই চিনেন, ভালোভাবেই জানেন। গতবার স্বামী স্ত্রী দুজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে বিভিন্ন জায়গায় লড়াই ওনার রেখে দিয়েছেন। এই জন্য ডক্টর মিলন দাসের প্রতি মানুষের একটা আস্থা, মানুষের যে বিশ্বাস আছে, হাইলাকান্দি আসনও আমরা জিতবো, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমি আজকের দিনে আপনাদেরকে বলতে চাই যে বিগত লোকসভায় 10টি আসনে, বরাকের 13-র মধ্যে 10টি আসনে আমরা প্রথম স্থানে ছিলাম। এই প্রত্যেকটি স্থানে আমরা এবছরও প্রথম থাকবো এবং এর সঙ্গে এনডিএ হিসাবে সুনাই আমাদের সঙ্গে যুক্ত হবে। আমরা 91-এর রেকর্ড, যে বিজেপির বরাক ভ্যালির যে রেকর্ড ছিল যে 15-র মধ্যে 9, এবার 13-র মধ্যে আমরা 10+ আমরা বরাক ভ্যালি থেকে এনডিএ প্রার্থীদেরকে আমরা জয় করতে সক্ষম হব। আমি শেষ প্রশ্ন আপনাকে করি। দর্শকরা শুনছেন, তিনি বলছেন যে বরাক উপত্যকায় বিজেপি 10টি আসন পাবে এবং তার জোট এনডিএ কমপক্ষে 1টি আসন পাবে। শেষ মুহূর্তে বলছি যে একটা কথা আমরা শুনছিলাম যে এসআরের পর সব জায়গায় ভোট কমেছে, কিন্তু আপনার এলাকায় নাকি বেড়েছে। এসআরের প্রক্রিয়া যেটা হয়েছে, এসআর একটা এমন এক প্রক্রিয়া ছিল যেখানে বিএলওর মাধ্যমে যারা মাইগ্রেটেড ভোটার আছেন, যারা স্থায়ীভাবে এখান থেকে মাইগ্রেটেড হয়ে গেছেন, যারা মৃত ভোটাররা, এরকম মানুষের নাম কর্তন হয়েছে, প্রত্যেক বিধানসভাতে হয়েছে। কিন্তু অনেক জায়গাতে নতুন মানুষের নাম মানে অন্তর্ভুক্ত হয়েছে, যাদের হয়তো বাইরে থেকে কেউ মাইগ্রেট হয়ে এখানে এসেছেন, বাইরে থেকে কেউ এখানে বিয়ে হয়ে এসেছেন, হয়তো কেউ 18 বছর সম্পূর্ণ করেছেন। এটা হিসাব মিলে আমি দেখেছি যে লক্ষ্মীপুর বিধানসভাতে ভোটারের সংখ্যা 27 ডিসেম্বর 2022
আর 25-এ যেটা ছিল এসআর শুরু হওয়ার আগে, আর এসআর শেষ হওয়ার পরে 10 ফেব্রুয়ারি 2026-এ যে ভোটার লিস্ট বেরিয়েছে তার মধ্যে ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তো এটা একটা প্রক্রিয়া, সুন্দর প্রক্রিয়া ইলেকশন কমিশন করেছিলেন যে মরা মানুষের নামগুলা বাদ যাও, নতুন যারা জেনুইন ভোটার তাদের নামগুলা যাতে ইনক্লুড হোক। আর আপনারা জানেন যে অনেকগুলা গ্রাম আছে, বাগান আছে যেখানে হয়তো বিয়ে হয়ে কেউ এসেছেন, অনেক বছর হয়েছে, কিন্তু তার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়নি। এবার বিএলওদের তৎপরতায় সেই নামগুলি অন্তর্ভুক্ত হয়েছে। আপনাকে শেষ প্রশ্ন করছি, আচ্ছা এবার বিজেপি স্টার ক্যাম্পেইনার কারা কারা আসছে বলাকে? মাননীয় গৃহমন্ত্রী মহাশয় উনি আসবেন, ওনার দুটা কার্যক্রম বরাক উপত্যকাতে আছে, শিলচর উদারবন সমষ্টি নিয়ে একটা, পাথারকান্দি সমষ্টিতে ওনার একটা সভা হবে। সঙ্গে সঙ্গে আমাদের প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাজি, জেপি নাড্ডাজি, উনি কাটিগড়া এবং ধলাইতে ওনার সভা স্থির করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবাই চায় যে ওনার একটা সভা প্রত্যেক বিধানসভাতে করানোর জন্য। আমরাও চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী মহাশয় একটা সভা করার জন্য। শিলচরের মুখ্যমন্ত্রী মহাশয় একটা রোড শো করবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহাশয় শ্রী মানিক শাহ মহাশয়, ডক্টর মানিক শাহ মহাশয়, উনিও 28 তারিখে আসার কথা আছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়েরও 27 তারিখে আসার কথা আছে। এখন পর্যন্ত এইগুলি আছে। এর সঙ্গে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ওনারও আসার কার্যক্রম আছে, দুটি বিধানসভাতে কার্যক্রম করা। তো আপাতত এই নামগুলি মোটামুটিভাবে এসেছে, দিন স্থির হয়নি, কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী মহাশয়ের কার্যক্রম হয়েছে, প্রধানমন্ত্রী মহাশয় যেভাবে উৎসাহের সঙ্গে মানুষ প্রধানমন্ত্রী মহাশয়ের কার্যক্রমে গেছেন, তারপরে আমরা মনে করি যে প্রচারের দিক থেকে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে। এবং এই আমাদের গৃহমন্ত্রী মহাশয় যে নাড্ডাজি, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মহাশয় যোগীজি আসার পরে যে নির্বাচন যে প্রচার, সেই প্রচার আরও তুঙ্গে যাবে এবং এটার ভালো ফলাফল ভারতীয় জনতা পার্টির জন্য হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন।